উপরওয়ালা, তুমি আমাকে কোন পাপে শাস্তি দিচ্ছ বলো তো? কেন আমার গর্ভ থেকে একটা হরিণের বাচ্চা জন্ম নিল? কত স্বপ্ন দেখেছিলাম আমার গর্ভ থেকে একটা ছোট্ট ফুটফুটে পরী আসবে। কি সুন্দর ফুটফুটে মেয়ে আমাদের, আর সে কি না পরিণা হয়ে হরিণের বাচ্চা হয়ে জন্ম নিল। চলো আমরা আমাদের সাধু বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করি কোন পাপে তিনি আমাদের এরকম শাস্তি দিলেন। কি ব্যাপার, পরিস্থানের অহংকারী রাজা রানী আজকে আমার কাছে? অহংকারে তো আপনাদের মাটিতে পাই পড়ে না। তো কি সাহায্যে এসেছো এখানে? সাধু বাবা, জানি না উপরওয়ালা কেন আমাকে এরকম একটা সোনালী হরিণের বাচ্চা দিয়েছে। সব কিছুর মূলে তোমাদের এই অহংকার। তোমরা পরিস্থানের রাজা রানী হয়েও খুব অহংকারী হয়েছো। তাই সৃষ্টিকর্তা তোমাদের অভিশাপ স্বরূপ তোমাদের কোলে এরকম একটা হরিণের বাচ্চা দিয়েছে। সাধু বাবা, দয়া করে আমাদের বলে দিন কি করে আমার বাচ্চাকে পরিরূপে আবার আমার কাছে ফিরে পাবো। তোমরা যদি এই সোনালী হরিণের বাচ্চাটিকে পৃথিবীতে পাঠিয়ে দাও তাহলেই সে অভিশাপ মুক্ত হবে। সে তখনই অভিশাপ মুক্ত হবে যখন কোনো মানব কিংবা মানবীর সত্যিকারের ভালোবাসা পাবে। পৃথিবীতে পৃথিবীতে আমি আমার সন্তানকে কখনোই পাঠাবো না, কারণ সেখানকার মানুষজন নিজেদের মধ্যে সব সময় হানাহানি করতেই থাকে, আর সেখানে কোনো শান্তি থাকে না। আমার এই ছোট্ট বাচ্চাটা কিভাবে সেখানে থাকতে পারবে? এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য তোমাদের আর কোনো করণীয় নেই। তোমরা এক্ষুনি এই হরিণ ছানাটিকে পৃথিবীতে পাঠিয়ে আসো, আর বাকিটা উপরওয়ালার ইচ্ছে। আর কোনো উপায় না পেয়ে পরিস্থানের রাজা রানী তাদের সন্তানকে পৃথিবীতে রেখে আসলো। মা মেঘমালা, ও মা মেঘমালা, কোথায় গেলি রে মা? এত ডাকাডাকি করে কোনো লাভ নেই, তোমার মেয়ে সকাল থেকেই বাড়িতে নেই। কি বলছো কি তুমি? কোথায় গেছে আমার আদরের মেয়েটা? তোমার মেয়ে কি আর বাড়িতে থাকে? দেখো গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আজ আসুক বাড়িতে, পা খোড়া করে বসিয়ে রাখবো। বলি, তোমার সাহস তো কম নয়। আমার মেয়ের পা খোড়া করে ঘরে বসিয়ে রাখতে চাও? তুমি আমার মেয়ের গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না। এভাবেই তুমি মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছ। এখন তোমার মেয়ে কারো কোনো কথাই শুনতে চায় না। আমার লক্ষ্মীমন্ত মেয়েটার নামে আর একটাও বাজে কথা বলবে না। যাই, আমার মেয়েটাকে গিয়ে খুঁজে নিয়ে আসি। কেবলই তো কাজ থেকে বাড়িতে ফিরলে, সকাল থেকে কিছুই খাওনি। আগে কিছু খেয়ে নাও, তারপর না হয় বের হবে। না, আগে মেয়েটাকে খুঁজে নিয়ে আসি, তারপর একসাথে ভাত খাবো। এই বলে রহিম মিয়া মেঘমালাকে খুঁজতে বের হয়। আর অন্যদিকে মেঘ বনে জঙ্গলে মনের খুশিতে ঘুরে বেড়াচ্ছিল। মা আমাকে সারাদিন বকে, আজ আমি সারাদিন বাড়িতে ফিরবো না। তখন মা বুঝবে কত ধানে কত চাল। এই গাছের নিচে আজ আমি সারাদিন বসে থাকবো। আরে আরে, ওই গাছের নিচে ওটা কি দেখা যাচ্ছে? আরে, এটা দেখি তো একটা হরিণ। এই তো ছোট্ট একটা হরিণ ছানা। যাই, এই ছোট্ট হরিণ ছানাটিকে সাথে করে বাড়িতে নিয়ে যাই। এরপর মেঘ সেই হরিণ ছানাটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এই তো মহারানী এসেছেন। সারা সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, তোর বাবা তোকে সারা গ্রাম খুঁজে না পেয়ে অনেক চিন্তা করছে। আর তুই কিনা এই সময় বাড়িতে ফিরলি, আর তোর হাতের পিছনে ওটা কি? দেখা আমাকে। না মা, কিছু নেই তো, তেমন কিছুই নেই। ফের আমার সাথে মিছে কথা।
দেখা বলছি। আমি যখন জঙ্গলে মন খারাপ করে বসেছিলাম তখন এই হরিণ ছানাটিকে দেখি গাছের নিচে। তারপর আমি একে নিয়ে এসেছি মা। দেখো মা, কত সুন্দর দেখতে। আমি একে আজকের পর থেকে আমার বোনের মতো যত্ন করব, খাওয়াবো, ঘুম পাড়াবো। আহারে, কে জানে এই ছোট ছানাটির মা কোথায়। যা মা, হরিণ ছানাটিকে নিয়ে ঘরে যা, আর ওকে কিছু খেতে দে। মনে তো হচ্ছে অনেকক্ষণ যাবৎ কিছুই খায়নি। এভাবেই তারা বাচ্চা হরিণটিকে যত্ন করতে লাগলো, আর এভাবে কেটে গেল অনেক দিন। একদিন মেঘের হরিণের ছানার উপর বদনজর পড়ল জমিদারের, আর জমিদার তার লোক পাঠিয়ে সেই হরিণ ছানাটিকে নিতে আসে। জমিদার মশাইয়ের এই হরিণের ছানাটি অনেক ভালো লেগেছে। তিনি তার ফুল বাগানে এই হরিণের ছানাটিকে রাখবে, তাই আমাকে পাঠিয়েছে এই হরিণ ছানাটিকে নিয়ে যেতে। না না, আমি আমার বোনকে আপনাদের কাছে কিছুতেই দিব না। ও শুধু হরিণ ছানা নয়, ও আমার বোন। দাদা, এই হরিণ ছানাটিকে কিছুতেই আপনি নিয়ে যাবেন না। এ আমার মেয়ের মতো, আর আমার মেয়েটা হরিণ ছানা ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। এটা জমিদার মশাইয়ের হুকুম, তাই এই হরিণ ছানাটিকে আমাকে নিয়ে যেতেই হবে। আর তাছাড়া তোমরা যদি এই হরিণ ছানাটিকে জমিদার মশাইকে না দাও, তাহলে তোমার স্বামীকে কাজ থেকে বের করে দিবে, আর তখন তোমরা না খেতে পেয়ে মরবে। এই বলে হরিণের ছানাটিকে সেই জমিদারের লোক নিয়ে চলে যায়। আরে বাহ, চমৎকার দেখতে তো এই হরিণ। এই হরিণ আমার বাগানের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলবে। সবাই এসে বলবে এই হরিণটি কোন জমিদারের। আমার মনে হয় হুজুর, এই কাজটি আমরা ঠিক করিনি। হরিণটিকে আনার সময় ওই ছোট্ট মেয়েটি অনেক জোরে জোরে কাঁদছিল। হয়েছে হয়েছে, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। যা, এই হরিণের জন্য সোনার গয়না কিনে নিয়ে আয়। আমি এই হরিণের পা থেকে মাথা পর্যন্ত সোনার গয়না দিয়ে মুড়িয়ে দেব। সবাই যেন দেখেই বোঝে এটা জমিদারের হরিণ। আমার এ কি সর্বনাশ হয়ে গেল গো! যেই হরিণ ছানাটিকে না খেয়ে নিজের মেয়ের মতো করে বড় করে তুললাম, তাকে কিনা জমিদারের লোক এসে নিয়ে গেল। ওগো, তুমি আমার মেয়ে সোনাইকে আমার কাছে ফিরিয়ে এনে দাও গো। কেঁদে কোনো লাভ নেই গো, আমরা গরিব মানুষ। জমিদারের কাছে গেলে জমিদার আমাদেরকে মেরেও ফেলতে পারে, তার অনেক ক্ষমতা। তাই তো সে গরিব মানুষের কষ্ট দুঃখ বোঝে না। আমি কিচ্ছু শুনতে চাই না বাবা। তুমি এক্ষুনি আমার সোনাইয়ের কাছে আমাকে নিয়ে চলো, নয়তো আমি একাই জমিদারের কাছে যাব বাবা। আমার সোনাইকে আমি ফিরিয়ে আনবো। জমিদারের সাথে কথা বাড়ালে জমিদার আমাদের মেরে ফেলবে রে মা। আমার এতে কোনো আফসোস নেই বাবা। আমি মরে গেলেও আমি আজকে সোনাইকে আমার কাছে নিয়ে আসবো। এরপর মেয়ের কথা না ফেলতে পেরে রহিম তার মেয়েকে নিয়ে জমিদারের কাছে গেল, আর সোনাই মেঘকে দেখে তো অনেক খুশি। এতদিন পর মেঘকে দেখে সোনাইয়ের মনে শান্তি ফিরে এলো। কি রহিম, তোর এত বড় সাহস! তুই আবার সোনাইকে নিতে এসেছিস? তুই ভালো করে জানিস এর জন্য আমি তোকে কি শাস্তি দিতে পারি। জমিদার মশাই, দয়া করুন। আমার মেয়ের মতো হলো সোনাই, আর আমার মেয়েটা সোনাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না। দয়া করে আমাদের সোনাইকে আমাদেরকে ফিরিয়ে দিন। জমিদার মশাই, আমি আপনার পায়ে পড়ছি। আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আমার বোনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। এর জন্য আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। তাও আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এত বড় সাহস তোমার! তুমি আমার মুখে মুখে তর্ক করছো? এর জন্য আমি তোমার প্রাণ নিয়ে নিতে পারি। আমার সোনাইয়ের জন্য আমি প্রাণ দিতেও রাজি আছি।
তাও আমি আজকে আমার সোনাইকে আমার সঙ্গে নিয়ে যাব। কেউ আমার মুখের উপর এত বড় কথা বলার সাহস পায়নি। দাঁড়া, আমি তোর সোনাইকে তীর বিদ্ধ করে হত্যা করব। এরপর সোনাইয়ের সামনে এসে মেঘ দাঁড়ায়, আর তীরটা মেঘের বুকে লাগে, আর মেঘ মারা যায়। হায় হায় উপরওয়ালা, এ কি সর্বনাশ হলো আমার। আমার মেয়েটা অকালে প্রাণ দিল। তুমি এই অত্যাচারী জমিদারের শাস্তির ব্যবস্থা করো। ঠিক সেই সময় সোনাই অভিশাপ কাটিয়ে পরীতে রূপান্তরিত হয়ে যায়। অত্যাচারী জমিদার, তোর এত বড় সাহস! সামান্য কারণে তুই নির্মলভাবে একটা মেয়েকে হত্যা করলি। দেখ আমি তোর কি অবস্থা করি। এরপর জাদু বলে সোনাই জমিদারকে পাথরের মূর্তিতে পরিণত করে দেয়। বাবা, তুমি চিন্তা করো না, আমার বোনকে আমি যে কোনো উপায়ে ঠিক করে তুলবো। আমি পরিস্থানে আমার বোনকে নিয়ে যাচ্ছি। বাবা মা, আমি তোমাদের মেয়ে। আমি আমার অভিশাপ কাটিয়ে আবার পরিস্থানে ফিরে এসেছি। আমার মেয়ে? জানতাম আমি তুই কোনো না কোনো একদিন অভিশাপ কাটিয়ে আমাদের কাছে ফিরে আসবি মা। মা রে, তুই কত বড় হয়ে গেছিস। আয় মা, আমার বুকে আয়। কিন্তু তোর সাথে এই বাচ্চা মেয়েটি কে মা? ও আমার বোন মেঘমালা। ও আমার জন্য প্রাণ ত্যাগ করেছে। এতটাই ভালোবাসতো আমাকে মা। আমি মেঘমালাকে পরিস্থানে নিয়ে এসেছি যেন ওকে আবার বাঁচিয়ে তুলতে পারি। আমি যে কোনো উপায়ে মেঘমালাকে আবার বাঁচিয়ে তুলতে চাই মা। চল মা, মেঘমালাকে নিয়ে এক্ষুনি আমাদের সাধু বাবার কাছে যেতে হবে। উনি কোনো একটা উপায় বের করে দিবে। তোমাদের কথা শুনে সবকিছু বুঝতে পারলাম। এই মৃত মেয়েটিকে জীবিত করার জন্য শুধুমাত্র একটি উপায় রয়েছে। যদি তোমরা উপায়টা মেনে নাও, তবেই মেয়েটি জীবন ফেরত পেতে পারে। আপনি দয়া করে বলুন আমাদের কি করতে হবে। আমি সব কিছু করতে রাজি। এই মেয়েটিকে জীবন দান করার জন্য তোমাকে অবশ্যই চিরস্থায়ী রূপে মানবী হয়ে পৃথিবীতে ফিরে যেতে হবে মা। তবে তুমি আর কখনো পরিস্থানে ফেরত আসতে পারবে না। না না, এ কি করে সম্ভব? কতদিন পরে আমি আমার মেয়েকে ফিরিয়ে পেয়েছি। আমি আর আমার মেয়েকে হারাতে চাই না। কিন্তু রানী, তুমি ভুলে যাচ্ছ, পৃথিবীতে তোমার মেয়েটি তার বাবা মার সাথে অনেক ভালো ছিল, আর তারাই তাকে বাঁচাতে নিজের জীবন দিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি মা, কিন্তু দয়া করে তুমি আমাকে পৃথিবীতে ফিরে যেতে দাও। আমার পালিত বাবা মার সাথে আমার বোন আর আমি অনেক ভালো থাকবো। এরপর মেঘ তার জীবন ফিরে পেল, আর দুজন মিলে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর তারা পৃথিবীতে সুখে শান্তিতে একসাথে বসবাস করতে শুরু করলো।